আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে বসবেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তে যুক্ত থাকা আইনজীবীদের বরখাস্ত। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি বন্ধ রেল যোগাযোগ। র্যাব বিলুপ্তির সুপারিশ HRW'র। চট্টগ্রামে বার্মা সাইফুলের আস্তানা থেকে ৩ জন উদ্ধার, গ্রেফতার ৪। এবং বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরায় ১ বছরে ৪,০০০ অগ্নিকাণ্ড, নিহত ১৪০। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দ্বিরাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে খুব শিগগিরই বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাতে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা খালি করার আহ্বানের প্রসঙ্গে সাংবাদিকদের জানান, তিনি মনে করে মিশর এবং জর্ডান গাজাবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তার অনুরোধ মেনে নেবে। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, তিনি চান ফিলিস্তিনিরা এমন একটি অঞ্চলে বসবাস করুক যেখানে তারা কোনো বাধা, বিপ্লব এবং সহিংসতা ছাড়াই বাস করতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, আপনি গাজা উপত্যকার দিকে তাকিয়ে দেখুন, এটি এত বছর ধরে নরক হয়ে আছে। এই উপত্যকায় বিভিন্ন সভ্যতা রয়েছে, তবে এটি এখনও শুরু হয়নি। হাজার হাজার বছর আগে শুরু হয়েছিল এবং সহিংসতার সব সময় এর সঙ্গে জড়িয়ে আছে। এদিকে দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু আগামী ২রা ফেব্রুয়ারি দেশে ফিরে আসার আগেই ওয়াশিংটন সফরে পরিকল্পনা করবেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত ১ ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে করা ২টি ফৌজদারি মামলার তদন্ত কাজে যুক্ত ছিলেন। বিচার বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বিবিসির মার্কিন অংশীদার CBS নিউজকে বলেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি সিদ্ধান্তে পৌঁছান যে প্রেসিডেন্টের বিচার প্রক্রিয়ায় তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকার কারণে তার এজেন্ডা বিশ্বস্তভাবে বাস্তবায়নে এসব ব্যক্তিকে আর বিশ্বাস করা যায় না। এর পরপরই আইনজীবীদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক বিশেষ কৌশলী জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে করা সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা সংক্রান্ত ফৌজদারি ২টি মামলায় তদন্ত করেছিলেন তারা। গতকাল সোমবার তাৎক্ষণিকভাবে এসব আইনজীবীকে বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। বরখাস্ত হওয়া আইনজীবীরা গতকাল একটি চিঠি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত ও মামলা পরিচালনায় এসব আইনজীবীর ভূমিকা বিচার বিভাগের কাজে তাদের অনুপযুক্ত করে তুলেছে। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ হয়ে পড়েছে সারা দেশের রেল যোগাযোগ। সোমবার মধ্যরাতের পর গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো ট্রেন। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাইলেজ নিয়ে জটিলতা নিরসনের দাবিতে লাগাতার কর্মসূচির পর মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলের রানিং স্টাফরা। এর ফলে বন্ধ রয়েছে সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাতের পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। নির্ধারিত গন্তব্যস্থলের উদ্দেশ্যে স্টেশনে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। পূর্বাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনায় যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে বিআরটিসির সহযোগিতায় ব্যবস্থা করা হয়েছিল বাসের। তবে এ অভিজ্ঞতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল যাত্রীদের। রানিং স্টাফদের চলমান এই সমস্যা নিরসনে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে, জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন রেলওয়ের রানিং স্টাফবৃন্দ। মাইলেজ জটিলতা নিরসনে স্থায়ী বন্দোবস্ত না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি তাদের। প্রয়োজনে চাকরি ছাড়ারও ঘোষণা দিয়েছেন তারা। মূলত ট্রেন পরিচালনায় সরাসরি যুক্ত রেলওয়ে কর্মীদেরকে বলা হয় রানিং স্টাফ। এদের মধ্যে আছেন ট্রেন পরিচালক, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তাদের এই কর্মবিরতিতে মুখ থুবড়ে পড়েছে সারা দেশের রেল যোগাযোগ। ডেস্ক রিপোর্ট, সিভিএন টিভি, USA।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। নিউ ইয়র্কের ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এই সুপারিশ করে। আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে এখনই র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি। প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে, ছাত্র আন্দোলনে আনা অর্জনও ব্যাহত হয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন। 50 পৃষ্ঠার এই প্রতিবেদনে অভিযোগ করা হয়, নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করত এখনও তাতে পরিবর্তন আসেনি। সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। 2017 সালের এপ্রিলে সুইডিশ একটি রেডিও সাক্ষাৎকারের বরাত টেনেছে প্রতিবেদনটি। হিউম্যান রাইটস ওয়াচকে র্যাবের এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, তারা মানুষকে তুলে নেওয়া, হত্যা করা এবং কখনো লাশ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। পরে সেটি বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তের হামলা বলে চালিয়ে দিয়েছেন। হিউম্যান রাইটসকে ওই কর্মকর্তা বলেন, র্যাব, ডিবি ও DGFI বহু মানুষকে হত্যা করেছে। 10 থেকে 11 বছরের ক্যারিয়ারে আমি নিজে এসব কাণ্ড করতে দেখেছি। এসব অভিযোগ সত্য। র্যাব এসব কাণ্ড ঘটাতে কখনো পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাতো না। দেশে যখন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, এমন এক পরিস্থিতিতে 2004 সালে বিকল্প একটি বাহিনী হিসাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব কার্যক্রম শুরু করেছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতন সহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাহিনীটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের এক অভিযানে বার্মাস সাইফুলের আস্তানা থেকে 3 অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় 4 জনকে। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীর বায়েজিদে একই দিনে মন্দিরের পুরোহিত, সেবকসহ 3 জনকে সাইফুল বাহিনীর অপহরণ করা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, অপহরণের পর মুক্তিপণের জন্য তাদের লুকিয়ে রাখা হয় বার্মা সাইফুলের একটি গোপন আস্তানায়। অপহৃতদের পরিবারের কাছ থেকে নেওয়া হয় 9 লক্ষ টাকা। ভিকটিমদেরকে মারধর সহ করা হয় অত্যাচারও। রোববার দুপুরে সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিএমপির উপকমিশনার রইস উদ্দিন। গতকালকে রাত আনুমানিক 7:35 দিকে 5 থানাধীন পলিটেকনিক মোড়ে শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে একটি বাগানের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় 3 জন অপহৃত ভিকটিমকে আমরা উদ্ধার করেছি। এই অপহরণের সাথে জড়িত মোট 4 জন অপহরণকারীকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই সময় অপহরণ কাজে ব্যবহৃত 5টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সাথে অপহরণকারীদের কাছ থেকে আমরা 10টি মতো বড় ধারালো পিচ, আমরা চাকু, ছুরি, ড্যাগার ইত্যাদিও জব্দ করতে সক্ষম হয়েছি। এ সময় পুলিশ আরও জানায়, বার্মা সাইফুলকে অতি দ্রুত গ্রেফতারের পুলিশ চেষ্টা করছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। বায়েজিদ এলাকাবাসী সূত্রে জানা গেছে, বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশি এই 3 এলাকাতেই বার্মা সাইফুল একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। জায়গা দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি, অপহরণ থেকে মানুষ খুন, এসবই তার কাজ। সাইফুল ছাড়াও তার অন্য 2 ভাইয়েরও রয়েছে নিজস্ব বাহিনী। ডেস্ক নিউজ, CBN TV, USA। 2024 সালে সারা দেশে 26,659টি এবং দিনে গড়ে 73টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরো, চুলা এবং গ্যাস সংক্রান্ত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানান। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সারা দেশে গত বছর অগ্নিকাণ্ডে 446,27,28,697 টাকার সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের মাধ্যমে 1,974,44,00,000
$30,72,875 টাকার সম্পদ রক্ষা করে। এছাড়া অগ্নিকাণ্ডে সারা দেশে 341 জন আহত ও 140 জন নিহত হয়েছেন। অগ্নি নির্বাপনের সময় 37 জন বিভাগীয় কর্মী আহত এবং অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ করতে গিয়ে 2 জন কর্মী নিহত হন। তালহা বিন জসিম বলেন, অগ্নি নির্বাপনকালে উচ্ছৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের 34টি গাড়ি ভাঙচুর ও 8টি গাড়িতে অগ্নিসংযোগ করে। কারণ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে 26,659টি আগুনের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে 9,069টি, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে 4,139টি, চুলা থেকে 3,056টি, উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক 789টি, ছোটদের আগুন নিয়ে খেলার কারণে 759টি, উত্তপ্ত ছাই থেকে 735টি, গ্যাসের লাইন লিকেজ থেকে 465টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে 44টি, কয়েল থেকে 455টি এবং আতশবাজি বা ফানুস বা পটকা পোড়ানো থেকে 64টি আগুনের ঘটনা ঘটে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউ ইয়র্কের শপথ গ্রহণ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউ ইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটির শপথ, ইয়াংস্টার সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার জামাইকার আল আকসা পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা সপরিবারে অংশ নেন। সংগঠনের সাবেক সভাপতি SK আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি শামসুল সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শামীম জুয়েল। সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রিংকন। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার নুরুল হক। নতুন নির্বাচিতদের শপথ পাঠ করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে মোহাম্মদ আমিনুল ইসলাম রিংকন বলেন, প্রাচীন এই সংগঠনটি ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখা সহ সৃষ্টিশীল কর্মকাণ্ডে নবীনদের অংশগ্রহণ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1915 সালের আজকের এই দিনে কংগ্রেসে আইন পাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বাহিনী গঠন করা হয়। 1982 সালের আজকের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন হয়। 2010 সালের আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 5 খুনি হিসেবে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর AKM মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।